আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আদাব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সবকিছু ক্লিয়ার কিনা সবকিছু বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়ামের থিওরি পড়াইছিলাম এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রিলেটেড কয়েকটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করছিলাম, তাই কিনা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরু করছি। এখন আজকে আমরা র্যান্ডম প্রবলেমস নামে আমাদের ত্রিভুজে একটা টপিক ছিল। সেই র্যান্ডম প্রবলেমসের মধ্যে আমি পেজ নাম্বার সহ উল্লেখ করে দিব, বইয়ের সমস্যা নাই। সেই র্যান্ডম প্রবলেমসের মধ্যে কিছু প্রশ্ন বাকি ছিল, আপনাদের মনে আছে আশা করছি। সেই প্রশ্নগুলোর অংশগুলো আজকে থেকে সলভ করা শুরু হবে। আর আজকে আমরা পড়বো হচ্ছে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের সাদৃশ্যতা। ঠিক আছে? ইম্পর্টেন্ট মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার বলছে কিন্তু ইদানিং পরীক্ষাতে আসছে এখান থেকে। এই টপিকটা সাধারণত মানে আমরা সবাই স্কিপ করে যাই। হ্যাঁ, মানে যারা আমরা পড়ালেখা করি আর কি, স্টুডেন্টরা স্কিপ করে যাই। এই জন্য ইদানিং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। এই জন্য বাজারে প্রচলিত বইগুলোতেও এইসব মানে ত্রিভুজের সাদৃশ্যতা নিয়ে 2 লাইন লেখা আছে, পুরো বিস্তারিত বলা নেই। আজকে আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন। ওকে, আচ্ছা, আমি র্যান্ডম প্রবলেমসের মধ্যে 13 নম্বর প্রশ্নটা আমরা রেখে গেছিলাম। আরো মানে যতগুলো রেখে গেছিলাম তার মধ্যে 3টা আছে ট্রাপিজিয়াম রিলেটেড। আমি ট্রাপিজিয়াম রিলেটেড গুলো আগে করে দিচ্ছি, সবই সলভ করে দিব, বাদ যাবে না কিছুই। হ্যাঁ, 13 নম্বর প্রশ্নটা আমাদের বাকি ছিল। এই যে দেখেন 13 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা বাকি রাখছিলাম, সলভ করে দিছিলাম না। দেখেন বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিসিডি। তাহলে দেখেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিসিডি, মানে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এখন বিসিডি মানে কোনটা বোঝাচ্ছে বলেন তো? বিসিডি মানে এই অংশটা, খেয়াল করেন প্লিজ। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই ত্রিভুজটা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আপনাকে কি কি জানতে হবে আগে বুঝেন। এদিকে তাকান প্লিজ। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি যদি এই ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া থাকতো, তাহলে ক্ষেত্রফল বের করা যেত কিনা? তো এই বাহুর মান দেওয়া আছে 13, কিন্তু এই বাহুর মানও নাই, এই বাহুর মানও নাই। তার মানে ত্রিভুজের 3 বাহুর যে সূত্র সেটা দিয়ে হবে না। আবার এখানে ভূমি উচ্চতা কিছুই দেওয়া নাই, আবার এখানে এই কোণগুলোর মান কোনোটাই দেওয়া নাই। তার মানে বুঝতে পারতেছি যে কোনো না কোনোভাবেই কিন্তু ম্যাচ করতেছে না। খেয়াল করছেন? কোনোভাবেই কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্রে কিন্তু ফেলতে পারছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইখানে এই যে ডিইএফ, সবাই একটু তাকান প্লিজ। এই যে ডিইএফ যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ডিইএফ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কি করে এটা সমকোণী ত্রিভুজ? কারণ এই কোণটা সমকোণ দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এরকম চিহ্ন থাকলে এটা কি বোঝায়? সমকোণ। তার মানে ডিইএফ না, ডিবিই একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের এই বাহুর মান দেওয়া আছে 5, এই বাহুর মান দেওয়া আছে 13। তাহলে আমি বলতে পারি এই বাহুর মান হবে 12। কেন? আমাদের সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত ছিল 5:12:13, মনে আছে? তাহলে এক বাহু যদি 5 হয় আর এক বাহু যদি 13 হয় তাহলে আর এক বাহু 12 হবে। এই বাহুর মান কিন্তু দেওয়া ছিল না। আমরা এই ডেটা মানে এই বাহুর মান 5, এই বাহুর মান 13, তাহলে এই বাহুর মান 12 হবে, এটা আমরা বুঝে গেছি। যদি না বুঝি সমস্যা নাই, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ওই বাহুর মানটাকে বের করে ফেলবো। ওকে, এখন সবাই একটু তাকান। সেটা হচ্ছে এই বাহুর মান যদি 6 হয়, দেখেন এই বাহুর মান 6, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। দেখছেন, এই কোণটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুর মান দিয়ে আছে 6, এই বাহুর মান দিয়ে আছে 10। তাহলে আমি বুঝে গেছি এই বাহুর মানটা দেওয়া নাই, এই বাহুর মান হবে 8। কি করে? কারণ আমরা জানি ত্রিভুজের অনুপাত আছে 3 বাহুর অনুপাত 3:4:5। এই 3:4:5 কে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে। এই যে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তাই এটা হবে 4 দুগুণী 8। যদি না বোঝেন তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা বের করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এগুলা কিন্তু আমরা ক্লাসে আগেই করছি, তাই কিনা? এখন দেখেন, এখন আমি কোনোভাবে, আচ্ছা বলেন তো, এখানে যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছেন, একটু তাকান প্লিজ। এখানে যে চতুর্ভুজ দেখতে পাচ্ছেন বিইডিসি, বিইডিসি একটা ট্রাপিজিয়াম। এটা কি বলা যায়? বিইডিসি একটি ট্রাপিজিয়াম। হ্যাঁ, এখন আমি এই বাহুর মান 13 পেয়ে গেছি, এই বাহুর মান 8 পেয়ে গেছি। যদি এই বাহুর মানটা বের করা যেত তাহলে ত্রিভুজের 3 বাহু দিয়ে এই অঙ্কটা হয়ে যেত।
বাট এই বাহুর মানটা বের করার আর কোনো ওয়ে আমরা পাচ্ছি না আপাতত, তাই কিনা? আচ্ছা, এখন দেখেন, কারণ এই ভিতরের ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, তাহলে এই BEDC এটা একটা ট্রাপিজিয়াম, এই যে এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? আর এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে, এদিকে তাকান, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল বাহু। এই বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 5, এই বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 8, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এই উচ্চতা, এইটা মানেই কিন্তু এইটা, তার মানে দূরত্বটা 12, এই দূরত্বটা 12। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা, এই যে এটা 12 দেওয়া আছে। তাহলে আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না? পারবো। আর এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে যদি আমি এই BED এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলেই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আসবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে অতএব এই যে আমরা বের করবো হচ্ছে BCD, তাহলে BCD এই যে ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফল BCD ইজ ইকুয়াল টু BEDC মাইনাস BED। বুঝছেন কিনা বলেন? মানে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু এই একটা তার মানে 5 যোগ 8 ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, সেটা হচ্ছে 12, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, মাইনাস BED ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহুর মধ্যে এই একটা এটা 5 এটা 12, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12। ব্যাস, এবার বুঝছেন বিষয়টা? ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? বলেন তো, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? কিভাবে শুরু করবেন? আপনি ভর্তি হয়েছেন আজকে, তাহলে আপনাকে শুরু থেকে ক্লাস করতে হবে। এটা তো আজকে 23-24 নাম্বার ক্লাস, আমার কথা কি বুঝছেন? আপনাকে আমি আগেই বলছি, কিন্তু 1 নাম্বার ক্লাস থেকে করতে হবে। লাইভ ক্লাস করার টেনশন বাদ দিতে হবে। লাইভ ক্লাস করতে হলে তো আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, আমি কিন্তু সেটা বলেই নিছি। ক্লাস মাঝখান থেকে দেখার দরকার নাই, বরং লাইভ না দেখে রেকর্ড দেখা ভালো। এটা আমি সব সময় সবাইকে বলি। যাদের মনে করেন যে লাইভ ছাড়া মনোযোগ বসে না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট লাইভের চেয়ে রেকর্ড ক্লাস বেস্ট। কেন? কারণ থামায় দেখা যাবে, কোথাও প্রবলেম হলে আগে পিছিয়ে এসে দেখার সুযোগ আছে। লাইভে সেই সুযোগ নাই। এক জায়গায় যদি না বোঝেন তো ছন্দপতন হয়ে গেল, কারণ এই জায়গায় না বুঝলে পরবর্তীতে আর ভালো লাগবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে হাফ ইন্টু এই 8 5 13 ইন্টু হচ্ছে 12 মাইনাস এই 2 দিয়ে 12 যাবে 6 বার, 5 6 কত 30। ওকে, আচ্ছা, এই 2 দিয়ে 12 যাবে 6 বার, 6 13 তে 78, 78 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 48। তাহলে আমাদের উত্তর হচ্ছে 48। 48 আছে অপশনে, 48 ই নাম্বার অপশন, এই যে 48। আচ্ছা, অঙ্কটা বুঝছেন কিনা প্লিজ? চিত্রে 12 আর 5 সমান দেখা যায়, চিত্র দেখে কোনো কিছু মেজার করা যাবে না। হ্যাঁ, চিত্রে 12 আর 5 সমান দেখা যায় গেলে পারেও আপনাকে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ, এটা 13 এটা 5, তাহলে এই বাহু 12 হবে। এখানে সমান দেখা যাক আর না দেখা যাক, চিত্র দেখে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা বইয়ের, এটা হচ্ছে আমাদের র্যান্ডম প্রবলেমস 13, এটা বইয়ের কত নাম্বার পেজে আছে? এটা আছে বইয়ের 317 পেজ, 317 পেজ। বইয়ে তো আপনাদের খুঁজে পাওয়া কথা খুব দ্রুত। এবার 45 নাম্বার অঙ্কটা বাকি ছিল ট্রাপিজিয়ামের সাথে রিলেটেড, 45। এগুলো অঙ্ক করলে পরে মাথা মানে ব্রেন খুলে যাবে। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে আর কি। 45 চিত্র কই? আচ্ছা, 45 একটা চিত্র আছে আর কিছু কারেকশন আছে। 45 নাম্বার প্রশ্নে একটু কারেকশন হবে, 45 নাম্বার প্রশ্নে একটু কারেকশন আছে। হ্যাঁ, আপনারা একটু 45 নাম্বার প্রশ্নে বইয়ে ভুল আছে একটু কারেকশন করবেন কাইন্ডলি। 45 নাম্বার প্রশ্নে চিত্রটা দেওয়া নাই, ইন দা ফিগার লেখা আছে, কিন্তু এখানে চিত্র দেওয়া নাই, আমি চিত্র আঁকাই দিচ্ছি। আগে ভুলটা কারেকশন করেন। এখানে আছে AC ইকুয়াল টু ডিবি, AC ইকুয়াল টু ডিবি, এখানে প্যারালাল টু BC, তারপরে এখানে হচ্ছে কমা হবে। হ্যাঁ, ডট হোক, সমস্যা নেই। AC ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3। এই যে AC ইকুয়াল টু ডিবি আছে না, এই যে দেখেন, এই যে AC ইকুয়াল টু ডিবি, এটা AC ইকুয়াল টু ডিবি হবে না। এখানে হবে AD ইকুয়াল টু ডিবি।
এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এই যে ইকুয়াল টু কিন্তু এটার সাথে এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এটা কারেকশন করবেন। হ্যাঁ, আচ্ছা, আর বাকি সব ঠিক আছে। পেজ নাম্বার 323 ভাই, 323 র্যান্ডম প্রবলেমস বললাম তো। আচ্ছা, এবার চিত্রটা হচ্ছে এবিসি আর এখানে আছে ডিই, এই যেটা হচ্ছে ই। আচ্ছা, ডিই, ওকে ওকে। আচ্ছা, এবার কি বলছে দেখেন, কোশ্চেনে বলছে ইন দা ফিগার বিলো, এই যে এই ফিগারে ডিই ইজ প্যারালাল টু বিসি। আগে বুঝলেন ডি মানে এই ডিটা হচ্ছে বিসি এর প্যারালাল, তার মানে এইটা হচ্ছে এটার প্যারালাল, সমান্তরাল। ওকে ফাইন। এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এডি মানে এইটুক, এডি মানে এইটুক, ডিবি মানে হচ্ছে এইটুক, 3 সেন্টিমিটার, মানে এইটুকু 3, তাহলে আমি দিয়ে দিলাম। এখানে দেওয়া ছিল না, চিত্রে দেওয়া ছিল না, ওই বর্ণনা থেকে এখানে লিখতেছি। ডিবি ইকুয়াল টু 3 মানে এইটুকু 3, ঠিক আছে। এন্ড ডি ইকুয়াল টু 3, আরে and d equal to 3 and d equal to 4, এটা কি? আচ্ছা, এই যে এইটুকু কাটা যাবে, এইটুকু কাটা যাবে, এই যে and থেকে এইটুকু কাটা যাবে, এই যে এইটুকু কাটা যাবে। হ্যাঁ, দেখেন এই যে ফুল কোশ্চেন হচ্ছে এইটুক, যেটুকু আমি এক্সট্রা লিখছি এইটুকু কাটা যাবে, ঠিক আছে। এটুকু একটু কারেকশন করেন, আমি একটু বইয়ে দাগায় রাখি। আচ্ছা, ইন দ্য ফিগার বিলো ডি ইজ প্যারালাল টু বিসি। আচ্ছা, ডি ইজ প্যারালাল টু বিসি, এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এডি মানে এইটুক 3, ডিবি মানে হচ্ছে এইটুক 3। ওকে, আচ্ছা, এন্ড ডি ইকুয়াল টু 4, ডি মানে এই যে এইটুক ইজ ইকুয়াল টু 4। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? এই কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। কোয়াড্রিলেটারাল শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, কোয়াড্রিলেটারাল শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ। বলছে ডিবিইসি, আচ্ছা, ডিবিইসি এরকম তো বলা যায় না, ডিবিসি, ঠিক আছে, ডিবিসিই মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে, যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে। এখন আমাকে আপনারা বলবেন এই চতুর্ভুজটার জ্যামিতিক শেপ কেমন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো, এই চতুর্ভুজটার জ্যামিতিক শেপ কেমন, কেউ বলতে পারবেন? এই চতুর্ভুজটার জ্যামিতিক শেপ এটা কি ট্রাপিজিয়াম কিনা? ট্রাপিজিয়াম। কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, প্রশ্নে বলা আছে। যেহেতু এই দুই বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের যে দুইটা বিপরীত দুই বাহু সমান্তরাল থাকে। যে কোনো দুই বাহু বিপরীত থাকলে তারা কি থাকে? সমান্তরাল থাকে। বিপরীত দুই বাহু, যে কোনো বিপরীত দুই বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে কি কি লাগে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য লাগে আর উচ্চতা লাগে। তাইলে এই বাহুর দৈর্ঘ্য লাগবে, এই বাহুর দৈর্ঘ্য লাগবে, আর এই উচ্চতা তো দেওয়াই আছে 3, তাই কিনা? কথা কি বোঝা গেছে? তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, এই বাহুর দৈর্ঘ্য হবে 8। কেউ কি বলতে পারবেন কেন 8? এই বাহুর দৈর্ঘ্য 4 হলে এই বাহুর দৈর্ঘ্য 8 হবে। কেন 8 হবে কেউ বলতে পারবেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করুন, আপনাদের মাধ্যম থেকে উত্তর নিব। হ্যাঁ, এই পাস, এটা সত্য, কারণ এটা 3, এটা 4 হলে এটা 5 হবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ। এইটুক 4 হলে এইটুক 8 কেন? হয় অর্ধেক কেন? হাফ অফ বিসি ইকুয়াল টু ডি, ডি ইকুয়াল টু হাফ বিসি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। দেখেন আমরা একটা থিওরি পড়ছিলাম, মনে আছে কিনা বলেন তো? এই যে সেই থিওরিগুলো কাজে লাগতেছে এখন।
এটা একটা ত্রিভুজ এবিসি। আমরা পড়ছিলাম থিওরি কি, যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই যে এই বাহুর মধ্যবিন্দু, এই এবি বাহুর মধ্যবিন্দু এটা, এই এসি বাহুর মধ্যবিন্দু এটা, এই যে কোনো দুই বাহুর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ হবে তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এই বাহুর সমান্তরাল, এবং এই বাহুর দৈর্ঘ্য হবে এই বাহুর অর্ধেক। মনে আছে? তাহলে এই ডি বিন্দু যে এইটার মধ্যবিন্দু কি করে বুঝবো? কারণ এইটুকের দৈর্ঘ্য 3, এইটুকের দৈর্ঘ্য 3, তার মানে এই ডি বিন্দু হচ্ছে ঠিক মাঝখানে পড়ছে। এই পাশে 3, এই পাশে 3, তাহলে ডি কোথায়? মাঝখানে, তাই না? তার মানে এটা মধ্যবিন্দু, এবং এই বাহুটা এই বাহুর সমান্তরাল কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা কি পড়ছি? এই বাহু যদি এই বাহুর সমান্তরাল হয়, তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এটাও তো মধ্যবিন্দু হবে। দ্যাট মিনস এই রেখাংশটা হচ্ছে এই বাহু আর এই বাহুর এই দুই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। আর এই রেখাটা যেহেতু এই রেখার সমান্তরাল, আর এটা যেহেতু এই রেখাংশটা যেহেতু এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এটা কেন মধ্যবিন্দু বুঝছেন? কারণ এই পাশে 3, এই পাশে 3, তাহলে উপরের দৈর্ঘ্য আর নিচের দৈর্ঘ্য সমান, তার মানে এটা মাঝখানের পয়েন্ট। তার মানে এইটার দৈর্ঘ্য হবে এটার অর্ধেক। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এটা 8 হবে, ডাবল হবে। বুঝছেন? এইবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেল দেবো। এখন DBCE ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই একটা তাহলে 4 + 8 ইন্টু এদের এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এইটুক 3 মানে কিন্তু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3। হ্যাঁ, তাইলে হাফ ইন্টু 8 × 4 = 12 ইন্টু হচ্ছে 3, এই 2 দিয়ে 12 যাবে 6 বার, 3 × 6 = 18, তাহলে আমাদের উত্তর হচ্ছে 18। ক্লিয়ার? উত্তর হচ্ছে 18। তাহলে দেখেন এগুলো কিন্তু কঠিন না, মানে এটা হচ্ছে আপনার মানে থিওরিগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু কঠিন না। ওকে, দেখেন এটা যদি আপনি ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে না করতে চান তাও হবে। কিভাবে হবে? সবাই একটু তাকান প্লিজ। এটা যদি ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে করতে চাচ্ছেন না তাও হবে। আচ্ছা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাকান তো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই বাহু যদি 3 হয়, এই বাহু যদি 4 হয়, এই বাহু 5 হবে, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5। রাইট? এখন দেখেন এই বাহু হচ্ছে 6, এই বাহু 6, এটা যেহেতু 4, এটা 8, আমরা বুঝে গেছি এটা 8। তাহলে এইটুক হচ্ছে 3, এই যে এইটুক 3, তাহলে টোটালটা কত? 6, এটা কত? 8, তাহলে এটা হবে 10। তার ভিতরে বোঝাই গেছে এটা যেহেতু মাঝখানের পয়েন্ট, তাহলে এইটুক 5 হলে এই পাশেরটুকু তো 5, তাই না? এই পাশেরটুকু 5 না, কারণ এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এইটুক 5 হলে এইটুক তো 5 হবে। তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে তো এটা আসবে। তাহলে এই বড় ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ছোট ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ ABC থেকে দেখেন, ত্রিভুজ ABC মাইনাস ত্রিভুজ ADE, তাহলে আমাদের এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ADE ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু ওই চতুর্ভুজের ক্ষেত্রফল আসবে। হ্যাঁ, বিভিন্ন ভাবে অঙ্ক করা শেখেন, সমস্যা নেই। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে পাবেন? ABC ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে ABC ত্রিভুজের ছোট দুই বাহুর এই একটা, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, তাহলে হাফ ইন্টু 6 × 8 মাইনাস ADE ত্রিভুজ, এই যে ADE ত্রিভুজ হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এই একটা বাহু 3 × 4। ওকে, তাহলে এই 2 দিয়ে এটা 3 বার, 3 × 8 = 24, এই 2 দিয়ে এটা 2 বার, 3 × 2 = 6, 24 - 6 কত? 18। খুবই সহজ। হ্যাঁ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেন। দেখেন এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আপনি এই ছোট অংশের ক্ষেত্রফল বাদ দিলে পারেই আপনি পেয়ে যাবেন এই মাঝখানের এই জায়গার ক্ষেত্রফল। ওকে, বিভিন্নভাবে অঙ্ক সলভ করা যাবে। হ্যাঁ, বিভিন্নভাবে অঙ্ক সলভ করা যাবে, কিন্তু আপনাকে বুঝতে হবে আগে, না বুঝলে তো হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 50। আপনারা কি বুঝছেন? দুইটা মেথডই কি বুঝছেন? কোশ্চেন 50, ওই 50 নাম্বার প্রশ্ন 323 নাম্বার পেজেই, 323 পেজেই 50 নাম্বার প্রশ্ন। দেখেন 50 নাম্বার প্রশ্নে যাচ্ছি।
আচ্ছা, এই যে 50 নাম্বার প্রশ্ন, ওকে, 50 নাম্বার প্রশ্নে বলছে ABCD হ্যাজ অ্যান এরিয়া ইকুয়াল টু 28 স্কয়ার সেন্টিমিটার। এখানে বলছে ABCD কি? ABCD এই যে পুরোটা, এই পুরোটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, দেখে বুঝতে পারতেছেন? পুরোটা একটা ট্রাপিজিয়াম। এই যে ABCD পুরোটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, এর ক্ষেত্রফল হচ্ছে 28 স্কয়ার মিটার। এই পুরোটা, এই সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল 28। ওকে, BC ইজ প্যারালাল টু AD। BC মানে হচ্ছে এই উপরের বাহু, AD মানে হচ্ছে এই নিচের বাহু, এই পুরো এটা হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, তা আমরা তো জানি ট্রাপিজিয়ামের বিপরীত দুই বাহু কি হয়? পরস্পর সমান্তরাল হয়। এখানে তাই বলে দেওয়া আছে। BA ইজ পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে লম্ব। BA ইজ পারপেন্ডিকুলার টু AD। BA মানে কিন্তু এই যে এইটা, BA মানে হচ্ছে এই যে এই বাহুটা AD মানে এটার উপর পারপেন্ডিকুলার, কারণ এইটার ওইটার উপর লম্ব। দ্যাট মিনস এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দ্য, আচ্ছা তারপরে কি বলছে? ইফ BC ইজ 6 সেন্টিমিটার। BC মানে এই যে এই BC এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এন্ড AD ইজ 8 সেন্টিমিটার। AD মানে এই পুরোটা, এই সম্পূর্ণ যে A থেকে D পর্যন্ত এই পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ CD? CD মানে এই যে এই লেন্থটা কত বের করতে বলছে। আমার কথা কি বুঝছেন? এখন যেহেতু এখানে 28 স্কয়ার সেন্টিমিটার হচ্ছে সম্পূর্ণটার ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমাকে এই দৈর্ঘ্য বের করতে গেলে পারে ওই ক্ষেত্রফলটা আমাকে কোনো না কোনোভাবে ব্যবহার করতে হবে, কোনো না কোনোভাবে ক্ষেত্রফলের সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। কথা কি বুঝছেন? ওই ক্ষেত্রফলের মানটা। এখন এই ক্ষেত্রফলটা তো এই পুরো সম্পূর্ণ চিত্রের, তাই না? এখন একটু তাকান, সবাই একটু তাকান। সেটা হচ্ছে এই টোটাল দৈর্ঘ্য যদি আমার 8 হয়, দেওয়া আছে দেখেন, এডির দৈর্ঘ্য 8, এই যে এডির দৈর্ঘ্য হচ্ছে 8, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য 8, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2, এটা দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল, আর এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে আমাকে বলেন তো এই সমান কত? এই মানে যে এখান থেকে এইটুক, এই সম্পূর্ণ দৈর্ঘ্য 8 থেকে আমি যদি এই যে এইটুক 2 যদি বাদ দেই, তাহলে এই মানে 6 না? এইটুক 6 না? তাহলে এই হচ্ছে 6। এই যে এই দৈর্ঘ্য কত? 6। এই দৈর্ঘ্য হচ্ছে 6। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 6 আবার এইটুকু 6, এই কোণটা 90 ডিগ্রি। তার মানে এটা কি? তার মানে এটা একটা আয়তক্ষেত্র। বুঝতে পারছেন কি বিষয়টা? এটা একটা আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, এটা আয়তক্ষেত্র হোক আর না হোক সমস্যা নেই, প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এই একটা আর এই সম্পূর্ণটা একটা। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে খেয়াল করেন, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু হচ্ছে BC প্লাস এই হলো AD ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এই যে এইটা C, এই সিটা কিন্তু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে CE। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এই চিত্রের। আর এই পুরো ক্ষেত্রফলটার মান দেওয়া ছিল কত? 28। তাহলে ইকুয়াল টু 28, এইটুকু বুঝছেন কিনা? তাহলে হাফ ইন্টু এই BCর মান কত? 6, ADর মান কত? 8 ইন্টু CE ইজ ইকুয়াল টু 28, বুঝছেন? তাহলে হাফ ইন্টু এই 8 আর 6 কত? 14 ইন্টু C আমাদের 7 বার যাবে। এখন এই 7 এই পাশে গুণ আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে C ইজ ইকুয়াল টু 28, এই 7 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে 4, তাহলে C ইজ ইকুয়াল টু 4। আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে C মানে এই মানটা পাইলাম, দেখেন এই মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 4। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, কিভাবে? কারণ এই যে BCEA এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র তো প্রত্যেক কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটাও 90, আর এইটা 90 হলে এই টোটালটা তো 180, তাহলে এটা 90 হলে এই পাশেরটাও 90। তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ। তার মধ্যে এইটুকের মান হচ্ছে 2, এইটুকের মান হচ্ছে 4, তাহলে এইটার মান আমাকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র কি? এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার মানে অতিভুজ এখানে CD, তাহলে CD স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে 4 স্কয়ার, ভূমি মানে হচ্ছে 2 স্কয়ার। 4 স্কয়ার 16, 2 স্কয়ার 4, 16 আর 4 কত? 20, তাহলে CD স্কয়ার 20। কিন্তু আবার তো এই সিডির মান লাগবে,
তাহলে এই স্কোয়ারটা বেশি রুট করলে সিডি ইকুয়াল টু √20, তাহলে সিডি ইকুয়াল টু এই √20 কে আমি লিখবো 4 গুণ 5, এই 4 এর রুট, এই 4 এর রুট হচ্ছে 2 আর 5 এর রুট হবে না 2√5, তার মানে সিডির মান হচ্ছে 2√5। কথা বুঝতে পারছেন কিনা বলেন? 2√5, তার মানে হচ্ছে আপনি আগে, এখন ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আপনাকে যদি এই দৈর্ঘ্যটা বের করতে হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান লাগবে প্রথম কথা, কারণ এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ, আর অতিভুজের মান বের করতে গেলে এটা লাগবে, এটা লাগবে, তার মধ্যে এইটুকের মান 2 দেওয়া আছে, এটার মান দেওয়া নাই, আমার যেভাবেই হোক এই মানটা বের করতে হবে। এখন এই মানটা আমি কেমনে বের করব? এই জিনিসটা আবার এই ট্রাপিজিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রের ভিতর বসায়ে এই উচ্চতার মানটা বের করে তারপর ওখানে সলভ করতে হবে। ক্লিয়ার কিনা? ওকে, এই ট্রাপিজিয়াম রিলেটেড এই কয়টা অঙ্ক আমাদের র্যান্ডম প্রবলেমস এর মধ্যে ছিল, যা এখন আমরা সলভ করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা চলে আসছি, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। সিমিলারিটি সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল বাংলায় বলা হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা। বাংলায় বলে ত্রিভুজের, আচ্ছা আচ্ছা, তো এই ত্রিভুজের সাদৃশ্যতা বুঝতে হলে আগে বুঝতে হবে সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল কি। সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল বুঝতে হলে আগে বুঝতে হবে সিমিলার ট্রায়াঙ্গেল। আমি আগেই বলে দিচ্ছি এই টপিকটা সাধারণত স্টুডেন্টরা একাডেমিক লাইফে স্কিপ করে আসে, কারণ এখান থেকে প্রশ্ন খুবই রেয়ার হয়, মানে প্রশ্ন হয়ই না বলা চলে। এই জন্য এখানে এসে মনে করে এর এই জিনিসটা আমি জীবনে পড়ি নাই, আপনার সিলেবাসে ছিল বাট পড়েন নাই ম্যাক্সিমামই, কিন্তু জিনিসটা সহজ সহজ, কিন্তু আগে যেহেতু অনেকে পড়েনি এই জন্য মনে হয় যে এটা আমার কাছে কঠিন লাগতেছে। কঠিন কিছুই না, একেবারেই সহজ, এবং ক্লাসে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কারণে ক্লাসে ভালো করে বোঝার চেষ্টা করবেন কারণ আপনার কাছে বাজারে প্রচলিত যে সকল বই আছে এই বইয়ে এই চ্যাপ্টারটা সুন্দর করে কোনো বইয়ে উপস্থাপন করা নাই, কোনো বইয়েই নাই। হ্যাঁ, এই জন্য ক্লাসটা ভালো করে করতে হবে ভাই। হ্যাঁ, এবং ক্লাসের নোট ক্লাসেই করে নিতে হবে। দেখেন দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কখন সিমিলার বলবো, দুইটা ট্রায়াঙ্গেলকে কখন আমরা সিমিলার বলবো, সিমিলারের বাংলা হচ্ছে সদৃশ। দুইটা ত্রিভুজকে আমরা কখন সিমিলার বলবো, সিমিলার বা সদৃশ বলবো। মনে রাখবেন একটা ত্রিভুজের তিনটি কোণের মান যদি অপর আর একটা ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুইটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আমি কথাটা লিখে দিচ্ছি। একটি ত্রিভুজের, একটু মনোযোগ দিয়ে লিখে নিন, একটি ত্রিভুজের তিনটি কোণের মান যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের, এই অনুরূপ কথাটাকে আপনারা একটু হাইলাইট করে রাখবেন কাইন্ডলি প্লিজ। কোনো পেজ নাই, এটা বইয়ে নাই, আমাদের বইয়েও এটা সম্পর্কে বেশি কিছু বলা নেই, ক্লাসটা সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, এই অনুরূপ কথাটাকে হাইলাইট করে রাখবেন কাইন্ডলি প্লিজ। অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটিকে, আমি বুঝাই দিব সবকিছু, প্লিজ একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, ত্রিভুজ দুটিকে সদৃশ ত্রিভুজ বলে। কি বলছে? একটি ত্রিভুজের তিনটি কোণের মান যদি
অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের মানের সমান হয় তবে ত্রিভুজ দুটিকে সদৃশ ত্রিভুজ বলে। বাহুর মান সমান হওয়া লাগবে না, একটা ত্রিভুজের তিনটা কোণ অন্য আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হবে, তাহলে ত্রিভুজ দুইটা হয়ে যাবে সদৃশ। সদৃশ বলতে আসলে কি বোঝায়, খুব সুন্দর একটা ব্যাখ্যা দিব আমি, মানে লজিক দিব। সেটা হচ্ছে মনে করেন আপনি ছোটবেলায়, আচ্ছা আপনি ছোটবেলায় যেরকম ছিলেন, হ্যাঁ আপনার বয়স যখন 10 বছর ছিল, আপনি তখন যেরকম ছিলেন 8-10 বছর, আপনার হাত পা একটু ছোট ছোট ছিল না? একটু তাকান প্লিজ, আপনার হাত পা একটু ছোট ছোট ছিল না? ছিল। কিন্তু আপনি এখন বড় হয়ে গেছেন, আপনার হাত পা কিন্তু বড় হয়ে গেছে। তো সদৃশ ত্রিভুজ এরকম, একটা ছোট একটা ত্রিভুজ, হ্যাঁ তার বয়স বাড়ছে, বাড়ার সাথে সাথে সে বড় হয়ে গেছে। বিষয়টা এরকম, দেখেন মনে করেন যে একটা ত্রিভুজ এরকম ছিল, এই যে এবিসি একটা ত্রিভুজ ছিল, এটা ছোট, বয়সে ছোট, হ্যাঁ বয়সে ছোট, হাত পা ছোট। এই যে এই ত্রিভুজের হাত পা কি, এগুলো হাত পা, এই ত্রিভুজের বাহুগুলো হচ্ছে ত্রিভুজের হাত পা, এগুলো ছোট ছিল। হ্যাঁ এখন এর 10 বছর পরে এই ত্রিভুজটা কি এতটুকু থাকবে? আপনি কি 10 বছর পরে আপনার সাইজ এতটুকু থাকবে না। তো এই জিনিসটাও কি হবে, বড় হয়ে যাবে। তার মানে বয়স বাড়ার সাথে সাথে জিনিসটা, এই যে পা গুলো বড় হয়েছে, কিন্তু দেখতে কিন্তু একই রকম আছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা হচ্ছে সিমিলার, মানে আপনার ছোটবেলা আর আপনার বড়বেলা, বিষয়টা এরকম। সদৃশ মানে একই জিনিস, হ্যাঁ ছোট আর বড়। আচ্ছা তাহলে এই কোণের নাম দিলাম ডি, এই কোণের নাম দিলাম ই, এই কোণের নাম দিলাম হচ্ছে এফ। এখন এই ত্রিভুজের এ কোণ এই ত্রিভুজের ডি কোণের সমান, আমি ধরে নিচ্ছি, কিন্তু আমি আবার বলছি আমি ধরে নিচ্ছি, হ্যাঁ এই ত্রিভুজের বি কোণ এই ত্রিভুজের ই কোণের সমান, এই ত্রিভুজের বি কোণ এই ত্রিভুজের ই কোণের সমান, এই ত্রিভুজের সি কোণ এই ত্রিভুজের এফ কোণের সমান। তাহলে আমি কি বলছিলাম, এই যে ত্রিভুজের দুইটা ত্রিভুজকে আমরা কখন সদৃশ বলবো, সবাই প্লিজ একটু মনোযোগ দিবেন। দুইটা ত্রিভুজকে আমরা কখন সদৃশ বলবো, যখন কোন একটা ত্রিভুজের তিনটা কোণের মান অন্য আর একটা ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের মানের সমান হবে। এখন এই অনুরূপ কথাটা বলতে কি বোঝায়, অনুরূপ মানে কি জানেন, এই ত্রিভুজের যে কোণটা এই ত্রিভুজের যে কোণের সমান, ওই দুইজন হলো অনুরূপ কোণ। যেমন আমি ধরে নিছি যে এই ত্রিভুজের এ কোণ আর এই ত্রিভুজের ডি কোণ সমান, ধরে নিছি, কিন্তু তার মানে এই ত্রিভুজের কোণ এ এই ত্রিভুজের কোণ ডি এর সমান। এই যে আমি কালারগুলো ভিন্ন ভিন্ন দিচ্ছি, এ থেকে বুঝে নিবেন যে এই কালারের সাথে এই কালার ম্যাচ করছে, মানে এই কোণ আর এই কোণ অনুরূপ। এই কালার হলুদ, এইটা হলুদ, তার মানে এই কোণ আর এই কোণ অনুরূপ। তার মানে এখানে কোণ বি আর কোণ ই সমান, কোণ সি আর কোণ এফ সমান। আমি ধরে নিছি, কিন্তু এগুলো কিন্তু ধরে নেওয়া, এখানে মান দেওয়া নাই, ধরে নিছি। আচ্ছা একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অন্য আর একটা ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হয়, মানে এই ত্রিভুজের এক কোণ এই ত্রিভুজের কোন একটা কোণের সমান হবে, এই যে, তাহলে এই ত্রিভুজের যে কোণটা এই ত্রিভুজের যে কোণের সমান, ওই দুইটা কোণকে বলা হচ্ছে অনুরূপ কোণ। আবার বলছে এই অনুরূপ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই অনুরূপ কথাটা না বুঝলে কিন্তু কিছুই বুঝবেন না এই চ্যাপ্টারের। হ্যাঁ ওকে, তাহলে এই বি কোণ আমাকে বলেন তো, তাহলে বি কোণের অনুরূপ কোণ কোনটা বলেন তো, এখানে বি কোণের অনুরূপ কোণ কোনটা, বি কোণের অনুরূপ কোণ। তাহলে এই ত্রিভুজের বি কোণ এই ত্রিভুজের ই কোণের সমান, সুতরাং এই বি কোণ আর ই কোণ হচ্ছে অনুরূপ কোণ। হ্যাঁ এই ত্রিভুজের সি কোণ এই ত্রিভুজের এফ কোণের সমান, সুতরাং এই সি কোণ আর এফ কোণ হচ্ছে অনুরূপ কোণ। আমি আবার বলছি অনুরূপ কোণ কি, অনুরূপ কোণ হচ্ছে এই ত্রিভুজের যে কোণ এই ত্রিভুজের যে কোণের সমান, সেই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এরকম যদি একটা ত্রিভুজের তিনটা কোণের মান অন্য আর একটা ত্রিভুজের তিনটা অনুরূপ কোণের মানের সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজকে বলা হয় সদৃশ ত্রিভুজ। হ্যাঁ তার মানে তাহলে এই ত্রিভুজ দুইটাকে কি বলবো, তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি সদৃশ, দুইটা ত্রিভুজের মাঝে এই চিহ্ন থাকলে বুঝতে হবে, এই যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি এই চিহ্ন থাকে তাহলে বুঝবেন ওই ত্রিভুজ দুইটা কি সদৃশ। তার মানে এখানে ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ কি
ডি ই এফ। দুইটা ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য, হ্যাঁ, দুইটা ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য তাদের এই তিন কোণই সমান হতে হবে, বাহু সমান হওয়া লাগবে না। দেখেন এটা কিন্তু ছোট ত্রিভুজ, এটা কিন্তু বড় ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজের বাহুগুলা এই ত্রিভুজের বাহুগুলোর সমান না, মান সমান না। কিন্তু এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণ সমান, মানে একটা ত্রিভুজের তিন কোণ আর একটা ত্রিভুজের অনুরূপ তিন কোণের সমান হলেই তারা সদৃশ। বাহুগুলো ছোট বড় ব্যাপার না। বুঝতে পারছেন কিনা বলেন প্লিজ? এই পর্যন্ত আলোচনা বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত আলোচনা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা, ওকে। এখন আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অনুরূপ কোণ গেল, এবার হচ্ছে অনুরূপ কোণ ও অনুরূপ বাহু। প্লিজ, অনুরূপ কোণ ও অনুরূপ বাহু, এই অনুরূপ বাহু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপ কোণ ও অনুরূপ বাহু, তার ভিতর অনুরূপ কোণের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এতক্ষণ। আচ্ছা, অনুরূপ কোণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন, এবার অনুরূপ বাহু প্লিজ একটু মনোযোগ দেন, দিকে তাকান। অনুরূপ বাহু বুঝতে পারলে এই চ্যাপ্টার খুবই সহজ, ভেরি ইজি, এবং অঙ্কগুলো করে মজা পাবেন, বলবেন যে আরে এই জিনিসটা আমি এত ভয় পেতাম কেন। হ্যাঁ, অনুরূপ বাহু। এখন অনুরূপ বাহু কি দেখেন, অনুরূপ বাহু হচ্ছে কোন ত্রিভুজের যে দুইটা কোণের মান সমান তাদেরকে বলা হয় অনুরূপ কোণ, আর অনুরূপ কোণের বিপরীত বাহুকে বলা হয় অনুরূপ বাহু। ত্রিভুজের সমান সমান কোণকে বলা হয় অনুরূপ কোণ। এদিকে তাকান, এই অনুরূপ বাহু আর অনুরূপ কোণ এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই কেবল সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ত্রিভুজ হলে হবে না। দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলেই কেবল তাদের অনুরূপ কোণ আর অনুরূপ বাহুর কথাটা আসবে। হ্যাঁ, তাইলে দুইটা সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো তো সমান। হ্যাঁ, দুইটা সদৃশ ত্রিভুজের সমান সমান কোণকে বলা হয় অনুরূপ কোণ, আর অনুরূপ কোণের বিপরীত বাহুকে বলা হয় অনুরূপ বাহু। দুইটা সদৃশ ত্রিভুজের সমান সমান কোণকে বলা হয় অনুরূপ কোণ। দেখেন, দুটি সদৃশ ত্রিভুজের, আমি আরো বুঝাই দিব চিত্র এঁকে, টেনশন করেন না। হ্যাঁ, দুটি সদৃশ ত্রিভুজের সমান সমান কোণ দুটিকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ বলে। হ্যাঁ, এবং অনুরূপ কোণ দুটির বিপরীত বাহু দুটিকে অনুরূপ বাহু বলে। অনুরূপ বাহু বলে, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা বুঝতে হবে, এই লাইনটা বুঝলে পরে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দুটি সদৃশ ত্রিভুজ, আবার বলছি, এই অনুরূপ বাহু অনুরূপ কোণ এই কনসেপ্টটা কেবল সদৃশ ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। দুটি সদৃশ ত্রিভুজের সমান সমান কোণ দুটিকে অনুরূপ কোণ বলে। আমরা কিন্তু এটা বুঝছি যে এবিসি ত্রিভুজের এ কোণ আর ডিএফ ত্রিভুজের ডি কোণ, এ কোণ আর ডি কোণ সমান, তাহলে এই এ কোণ আর ডি কোণকে অনুরূপ কোণ বলে। মানে দুইটা সদৃশ ত্রিভুজের সমান সমান কোণ, মানে এই ত্রিভুজের যে কোণ আর এই ত্রিভুজের যে, সরি এটা চতুর্ভুজ হয়ে গেল যে, কি হইল চতুর্ভুজ কেন? ওকে, এই ত্রিভুজের যে কোণ এই ত্রিভুজের যে কোণের সমান, ওই দুইটা কোণকে অনুরূপ কোণ বলে না, এই জন্য বলা হচ্ছে সমান সমান কোণ, মানে এই ত্রিভুজের একটা আর এই ত্রিভুজের একটা। হ্যাঁ, সমান সমান কোণ দুটিকে বলে অনুরূপ কোণ। আর এই অনুরূপ যে কোণ দুইটা, এদিকে তাকান, অনুরূপ কোণ দুটির বিপরীত বাহু, অনুরূপ কোণ দুটির বিপরীত বাহু, তার মানে অনুরূপ যে দুইটা কোণকে আপনি নিবেন সেই দুইটা কোণের বিপরীত যে দুইটা বাহু থাকবে তারা হলো অনুরূপ বাহু। খুবই সিম্পল, আমি চিত্র আঁকায় আপনাকে ভালো করে বুঝাই দিব। দেখেন এদিকে তাকান, আমি এইখানে একটা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটার নাম হলো এবিসি। ভালো করে একটা ভালো একটা ত্রিভুজ নেই। হ্যাঁ, এই ত্রিভুজের নাম কি? এবিসি। আর আমি এই ত্রিভুজের একটা অনুরূপ ত্রিভুজ নিলাম, এই যে
দেখছেন সাইজটা খালি বড় হয়েছে, মানে এটা যেরকম এটাও সেরকম, জাস্ট হাত পা বড় হয়েছে। এই ত্রিভুজের নাম দিলাম DEF। এই ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC, এই যে আমি সাইডে লিখে দিলাম ত্রিভুজ ABC সদৃশ, এই চিহ্ন থাকা মানে ত্রিভুজ দুইটা সদৃশ। আমি বলেই দিলাম যে ত্রিভুজ দুইটা কি সদৃশ। ত্রিভুজ দুইটা যখন সদৃশ তখন এই কোণের এখানকার ধরলাম যে কোণ A, এই ত্রিভুজের কোণ A আর এই ত্রিভুজের কোণ D, এই দুইটা সমান। এর মানে বুঝতে হবে এই A কোণ আর D কোণ পরস্পর অনুরূপ কোণ। ওকে ওকে, আবার কোণ E আর কোণ B সমান, তার মানে বুঝতে হবে কোণ B আর কোণ E এরা হচ্ছে অনুরূপ কোণ। কোণ C আর কোণ D সমান, সরি F সমান, তাহলে কোণ C আর কোণ F এই দুইজনও পরস্পরের অনুরূপ কোণ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের কোন বাহুর সাথে কোন বাহু অনুরূপ হবে? এদিকে তাকান প্লিজ, এদিকে মনোযোগ দেন। তাহলে যখন আপনি এই কি বলছি, অনুরূপ বাহু হচ্ছে অনুরূপ কোণের বিপরীত বাহুকে বলা হয় অনুরূপ বাহু। তাহলে এ কোণের অনুরূপ কোণ যেহেতু D, তাহলে এই এ কোণ আর D কোণের যে বিপরীত দুইটা বাহু তারা হলো অনুরূপ বাহু। এই যে অনুরূপ কোণ দুটির বিপরীত বাহু দুটিকে অনুরূপ বাহু বলে। তাহলে এ কোণের অনুরূপ কোণ D, তাহলে এ কোণ আর D কোণের যে বিপরীত বাহু থাকবে তারা হলো অনুরূপ বাহু। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে BC, তাহলে D কোণের বিপরীত বাহু হচ্ছে EF, তার মানে BC হচ্ছে EF এর অনুরূপ বাহু। এটুকু বুঝছেন? হ্যাঁ, তাহলে এই BC, তাহলে এদিকে তাকান প্লিজ, এদিকে। তাহলে যেহেতু এ কোণ আর D কোণ অনুরূপ কোণ, সুতরাং এ কোণের বিপরীত বাহু BC এবং D কোণের বিপরীত বাহু EF এরা হলো অনুরূপ বাহু। ক্লিয়ার? তার মানে BC হলো EF বাহুর অনুরূপ, অনুরূপ বাহু। আপনারা কি বুঝছেন? এইবার আপনারা আমাকে বলেন তো আর কোন বাহুর সাথে কোন বাহু অনুরূপ, এইটা আপনারা একটু লজিক খাটায় বলেন তো প্লিজ। আপনারা একটু লজিক খাটায় বলেন তো আর বাকি কোন বাহুর সাথে কোন বাহু অনুরূপ, প্লিজ একটু লজিক খাটায় বলেন। একটু পানি খাবো। অনুরূপ বাহু যদি বোঝেন এই চ্যাপ্টার খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, শুধু বি বললে তো হবে না। বি সমান ই হয়? দেখেন, আরে এই বি আর ই কোণ, এদিকে তাকান, বি কোণ আর ই কোণ সমান না, তার মানে বি কোণের অনুরূপ কোণ ই। তাহলে বি কোণের অনুরূপ কোণ যদি ই হয়, তাহলে অনুরূপ বাহু এই দুইজনের ক্ষেত্রে অনুরূপ বাহু কে কে? অনুরূপ কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ না? তাহলে বি কোণ আর ই কোণ যেহেতু অনুরূপ, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি আর ই কোণের বিপরীত বাহু ডিএফ এরা হচ্ছে অনুরূপ। তার মানে এসি ও ডিএফ অনুরূপ বাহু। আপনারা কি বুঝতেছেন কথা? এইবার সি এবং এফ এই দুইটা কোণ যেহেতু অনুরূপ, তাহলে এই সি কোণ আর এফ কোণ হচ্ছে অনুরূপ। তাহলে সি কোণের বিপরীত বাহু মানে এবি আর এফ কোণের অনুরূপ বাহু মানে ডি, এরা হচ্ছে অনুরূপ বাহু। বুঝতে পারছেন? সমান সমান যে দুইটা কোণ সমান তারা হচ্ছে অনুরূপ কোণ, আর ওই দুই অনুরূপ কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। এর চেয়ে সহজভাবে বলা সম্ভব না। হ্যাঁ, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি আর এফ কোণের বিপরীত বাহু ডি, এরা হচ্ছে অনুরূপ বাহু। হ্যাঁ, তার মানে যে দুইটা কোণ সমান তারা অনুরূপ কোণ, আর ওই সমান অনুরূপ কোণ দুইটার যে বিপরীত বাহু থাকবে তারা হচ্ছে অনুরূপ বাহু। এই অনুরূপ বাহু না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা চিত্র দিব, দেখি আপনারা কি পরিস্থিতি বলেন।
এবার আমাকে বলেন এই দুইটা চিত্রকে আমি বলে দিলাম যে ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, যে আমি কিন্তু এরা দুজন যে সদৃশ এটা আমি বলেই দিলাম। এবার আপনাকে বলেন আচ্ছা এই সদৃশ সদৃশ এবং কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, হ্যাঁ কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, কোণ ডি, কোণ বি ইজ ইকুয়াল টু কোণ এ কোণ এফ, হ্যাঁ কোণ সি ইজ ইকুয়াল টু কোণ ই। এবার আমাকে বলেন এখানে মানে এই কোণটা, এই কোণ আর এই কোণ সমান, হ্যাঁ তারপর হচ্ছে এই কোণ, এই কোণ আর এই কোণ সমান, ওকে, আর এই সি কোণ আর ই কোণ সমান। আমাকে বলেন এই ত্রিভুজের কোণ বাহু কোনটা কোন বাহুর অনুরূপ বলেন, এই ত্রিভুজের কোন বাহু ওই ত্রিভুজের কোন বাহুর অনুরূপ আপনারা বলেন প্লিজ। কোণ এ আর ডি সমান কোণ বি আর এফ সমান, কোণ বি আর কোণ এফ, তাহলে এখানে কোন বাহুটা কোন বাহুর অনুরূপ? এসি এর অনুরূপ ডি কি বলে? আচ্ছা দেখি অন্যদের কি অবস্থা, বুঝে বলতে হবে কিন্তু। অনুরূপ বাহু না চিনলে কিন্তু এই চ্যাপ্টার পড়ার কোনো মানে যৌক্তিকতা নাই, হ্যাঁ অনুরূপ বাহু না চিনলে। আচ্ছা অনেকেই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু মিলাই নেন, হ্যাঁ সবারটা পড়তে পারছি না, একটু মিলাই নেন। দেখেন যেহেতু এই এ কোণ, এই এ কোণ আর ডি কোণ সমান, তার মানে বুঝতে হবে এ কোণের বিপরীত বাহু মানে এইটা, ডি কোণের বিপরীত বাহু মানে এইটা, এই দুজন অনুরূপ। তার মানে বিসি আর হচ্ছে কি ইএফ এরা অনুরূপ। এই যে বিসি আর ইএফ এরা দুজন অনুরূপ, মিলছে কিনা আপনারা মিলাই নেন। যেহেতু বি কোণ আর এফ কোণ সমান, তাহলে এই বি কোণের বিপরীত বাহু এইটা আর এফ কোণের বিপরীত বাহু এইটা, এই দুজন অনুরূপ। তার মানে এসি এবং ডিই অনুরূপ, তার মানে এসি আর হচ্ছে ডিই এরা দুজন অনুরূপ, ঠিক আছে। আচ্ছা সি কোণের সমান যেহেতু ই কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহু এ বি আর ই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ এরা হচ্ছে অনুরূপ, তার মানে এ বি আর হচ্ছে ডিএফ এরা হচ্ছে অনুরূপ, ঠিক আছে। আশা করি বুঝছেন। মনে রাখবেন সমান 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 দুইটা সদৃশ ত্রিভুজের সমান সমান কোণ দুইটাকে বলা হয় অনুরূপ কোণ, আর সমান সমান কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অনুরূপ বাহু, ওকে ওকে। আচ্ছা এবার আমরা অনুরূপ মানে সদৃশ ত্রিভুজ রিলেটেড দুইটা থিওরি শিখবো, দুইটা হ্যাঁ দুই তিনটা থিওরি শিখবো, তারপরে গাণিতিক সমস্যা সমাধান করবো। এই থিওরিগুলো একটু লিখে নেবেন, বইয়ে মেবি দেওয়া নাই, আপনারা একটু থিওরিগুলো একটু লিখে নেবেন কাইন্ডলি প্লিজ। থিওরি 1, হ্যাঁ 1 নাম্বার থিওরি কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের, এই 1 নাম্বার থিওরিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, মানে 1 আর 2 থিওরি 1 আর 2 এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখান থেকে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, খুব ইম্পর্টেন্ট, অনুপাত সমান। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। দুটি সদৃশ, অবশ্যই দুইটা সদৃশ হতে হবে। দুইটা সদৃশ ত্রিভুজের এই যে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। দুইটা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, মুখস্থ করে ফেলেন প্লিজ। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, হ্যাঁ অনুরূপ বাহুগুলো সমান না, কিন্তু অনুরূপ বাহুগুলোর মান সমান না, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কারণ আমরা দেখলাম যে দুইটা সদৃশ ত্রিভুজের একটা তো ছোট একটা তো বড়, তাহলে ছোট ত্রিভুজের বাহু আর বড় ত্রিভুজের বাহু এদের মান তো সমান হবে না, কিন্তু এই দুই বাহুর অনুপাত সমান হবে। হ্যাঁ দেখেন আমি চিত্র এঁকে বোঝাই দিচ্ছি। ধরেন এইটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, ওকে, আর একটা হচ্ছে এই যে ডিএফ ত্রিভুজ,
আমি আপনার বোঝানোর সুবিধার্থে একটু চিত্রটা উল্টা করে আঁকাই যাতে আপনি ভালো করে বোঝেন। ডি ই এফ বলে দেওয়া হলো যে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ কি ডি এফ। এটা কিন্তু বলা থাকবে, এটা যে সদৃশ এটা বলা থাকবে, বলা না থাকলে কেমনে সলভ করবেন? এবং কোন কোনটা কোন কোণের সমান এটা চিত্রে উল্লেখ থাকবে, কোন কোনটা কোন কোণের সমান এটা উল্লেখ থাকবে, মানে মান দেওয়া থাকবে 70 ডিগ্রি 40 ডিগ্রি এগুলো দেওয়া থাকবে। আমরা তো থিওরি পড়ার সময় এগুলো ধরে নিচ্ছি যে কোনটা কার সমান, কিন্তু প্রশ্নে কিন্তু চিত্রের মধ্যে কোণের মান দেওয়া থাকবে, সেটা দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ 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 জি, কোণের মান সমান সদৃশ ত্রিভুজ দুইটার মধ্যে একটা 3 কোণ আর একটা 3 কোণ সমান, বাট এইটার বাহুগুলো সমান না, এইটার বাহু আর ওইটার অনুরূপ বাহুর অনুপাত সমান। দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে কোণ এ, এই এ কোণের অনুরূপ হচ্ছে কোণ ডি, আর অনুরূপ কোণ দুটো তো সমান, তাই না? কোণ বি কোণের অনুরূপ হচ্ছে ই, তাহলে কোণ বি এটার অনুরূপ হচ্ছে কোণ ই, আর এই সি কোণের অনুরূপ হচ্ছে এফ, কোণ সি এর অনুরূপ হচ্ছে কোণ এফ। এই যে এটা আমরা ধরে নিছি। অনেকে বলবে যে ভাই এখানে যে এ কোণ ডি কোণের অনুরূপ, এটা কেমনে বুঝলেন? এটা বুঝবেন কিভাবে? এটা তো আমরা ধরে নিছি, কিন্তু বইয়ে যখন অঙ্ক থাকবে বা পরীক্ষায় যখন অঙ্ক আসবে তখন চিত্রে উল্লেখ থাকবে কোনটার মান কত, দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, দেখেন এখন কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজ, এই যে দুইটা সদৃশ ত্রিভুজ কি করে বুঝলাম? বলে দেওয়া আছে এটা সদৃশ, এইভাবে বুঝলাম। হ্যাঁ, আর দুইটা সদৃশ ত্রিভুজের কোনটা কোন কোণের অনুরূপ, এই যে এখানে উল্লেখ আছে। এইবার কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এ কোণ আর ডি কোণ যেহেতু সমান, তাহলে এ কোণের বিপরীত, তাহলে এ কোণ আর ডি কোণ সমান হলে এই এ আর ডি কোণের যে বিপরীত বাহু, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি আর ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ, এই দুই বাহু হচ্ছে অনুরূপ। আর অনুরূপ বাহুগুলোর অনুপাত মানে ভাগ, তার মানে এই বাহু আর এই বাহুর ভাগ নিতে হবে, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই ইএফ। এই যে অনুরূপ বাহু দুইটার অনুপাত। এখন বি কোণ আর ই কোণ যেহেতু সমান, তাহলে বি কোণ এইটা আর ই কোণ এইটা, তাহলে বি কোণ আর ই কোণ যেহেতু সমান, তাহলে বি কোণ আর ই কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে বি কোণ আর ই কোণের বিপরীত বাহু দুইটা, অর্থাৎ এই বাহু আর ই কোণের এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ, অর্থাৎ এই যে এসি আর এই যে ই কোণের বিপরীত হচ্ছে ডিএফ, এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মানে এই দুইটা অনুরূপ বাহু, মানে এই দুই অনুরূপ বাহু, এই দুই বাহুর এই অনুপাতটা সমান হবে। মানে এই দুইটা অনুরূপ বাহুর অনুপাত নিলে যা হবে, এই দুইটা অনুরূপ বাহুর অনুপাত নিলে তাই হবে। আবার সি আর এফ যেহেতু সমান, তাহলে সি আর এফ হচ্ছে অনুরূপ কোণ, তাহলে সি কোণ আর এফ কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে সি কোণের বিপরীত বাহু এইটা আর এফ কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এই বাহু আর এই বাহুর অনুপাত সমান হবে, এরা দুজন অনুরূপ। তার মানে এ বি আর হচ্ছে ডি, তার মানে এ বি ডিভাইডেড বাই ডি, এইটাই হলো থিওরি। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। খুবই সিম্পল, বুঝছেন কিনা বলেন? কাইন্ডলি রেসপন্স করতে হবে, কারণ আমি একজনও যদি না বোঝে তাহলে আমি তাকে আরেকবার বোঝানোর ট্রাই করব। হ্যাঁ, বুঝছেন কিনা বলেন? দুইটা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, মানে কিছুই না, অনুরূপ বাহুগুলোর অনুপাত নিয়ে ইকুয়াল করে দিবেন, শেষ। দুইটা এ বি ডিভাইডেড বাই ডি, হ্যাঁ, এ বি ডিভাইডেড বাই ডি, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। দুটি সদৃশ ত্রিভুজের একটা সদৃশ মানে অনুরূপ কোণগুলো সমান আর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আচ্ছা, সবাই বলছেন বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এবার আমি থিওরি 2, হ্যাঁ, থিওরি 2 এ যাচ্ছি, অনুরূপ বাহুগুলোর অনুপাত। এবার থিওরি 2 লিখে নেন। এই 2 নাম্বার থিওরি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নাম্বার থিওরিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, 2 নাম্বার থিওরি হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত তাদের
তাদের মানে ওই ত্রিভুজ দুইটার, হ্যাঁ, তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। মূলত এই দুইটা থিওরি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আরো কয়েকটা থিওরি আছে সেগুলো দেখাবো, সমস্যা নাই। অনুপাতের সমান খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে? দুটি সদৃশ ত্রিভুজের, অবশ্যই সদৃশ হতে হবে, কিন্তু ত্রিভুজ দুটো অবশ্যই সদৃশ হতে হবে, তাহলে এই থিওরি প্রযোজ্য। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এবার কিন্তু ক্ষেত্রফলের অনুপাত, দুটা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের মানে ওই ত্রিভুজ দুইটার যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে আমি দুইটা ত্রিভুজ নিচ্ছি, সদৃশ ত্রিভুজ, দেখেন এদিকে তাকান, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, ওকে, আর এটা হচ্ছে DEF ত্রিভুজ, ওকে। আচ্ছা, এখন এখানে এবিসি ত্রিভুজ, এবিসি সদৃশ ত্রিভুজ DEF, ঠিক আছে, বলে দেওয়া আছে সদৃশ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অনুরূপ কোণ কোনটা? এই এ কোণের অনুরূপ কোণ কোনটা? ডি। এটা কিন্তু দেওয়া নাই, এটা আমি ধরে নিচ্ছি, প্রশ্নে দেওয়া থাকবে অবশ্য। আচ্ছা, এই বি কোণের অনুরূপ কোণ হচ্ছে ই, তাহলে কোণ বি এর অনুরূপ হচ্ছে কোণ ই, ওকে। আচ্ছা, সি কোণের অনুরূপ কোণ কোনটা? এফ, তাহলে কোণ সি এর অনুরূপ কোণ হচ্ছে এফ, ব্যাস। এই অনুরূপ কোণ ধরে নিলে বুঝতে পারতেছি, মানে যাতে বুঝতে পারি কোন বাহুটা কোন বাহুর অনুরূপ। হ্যাঁ, এবার কি বলছে? দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলকে ডেল দ্বারা প্রকাশ করে, তার মানে ত্রিভুজ এবিসি এর সামনে যদি ডেল থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে, ওকে। এবিসি ত্রিভুজের কি বোঝাচ্ছে? ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাকান, তার মানে এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল DEF ইজ ইকুয়াল টু, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে এই দুটা ত্রিভুজের যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তার মানে এই ক্ষেত্রফলের অনুপাত হবে এখানে যে কোনো দুইটা অনুরূপ বাহু নিতে হবে, যে কোনো দুইটা। তাহলে এই এ কোণ আর ডি কোণ যদি সমান হয়, তাহলে এ কোণের অনুরূপ হচ্ছে ডি কোণ, তাহলে এই এ কোণ আর ডি কোণের যে বিপরীত বাহু, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু বিসি আর ডি কোণের বিপরীত বাহু ইএফ, এই দুইজন হচ্ছে অনুরূপ বাহু। এই দুইটা অনুরূপ বাহুর বর্গের অনুপাত নিতে হবে, অর্থাৎ বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ স্কোয়ার। হ্যাঁ, এই কথাটা বলছে যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যা হবে, এই ত্রিভুজের যে কোনো দুইটা অনুরূপ বাহুর বর্গের অনুপাত নিলে পারে, মানে বর্গ করে অনুপাত নিলে তাই আসবে। এবার কি বুঝছেন বিষয়টা? কথাটা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? এখন যদি মনে করেন না ভাই, আমি এই এ কোণ আর ডি কোণের বিপরীত দুই বাহু না নিয়ে আমি এই যে বি কোণ আর ই কোণ, অর্থাৎ বি কোণ আর ই কোণ যেহেতু সমান, তাহলে বি কোণের বিপরীত বাহু এইটা আর ই কোণের বিপরীত বাহু এইটা, এরাও তো অনুরূপ, ইয়েস। তাহলে এই এসির সাথে এই ডিএফ এর নিলে পারে, মানে অর্থাৎ এসি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কোয়ার, এটা করলেও হবে, এটা করলেও হবে, একই যে কোনো দুই অনুরূপ বাহু বলছো। আবার একজন বলছে না ভাই, আমি যদি এই সি কোণ আর এই এফ কোণ এরা যেহেতু সমান, তাহলে সি কোণের বিপরীত বাহু এই এবি আর এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডি, এদের অনুপাত যদি নেই তাও হবে, অর্থাৎ এবি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা করলে হবে। মানে দুইটা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কেমন হবে? এই ত্রিভুজের যে কোনো দুইটা অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, ব্যাস, এই হলো শর্ত। আচ্ছা, এখন এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং, সতর্কতা। কি সতর্কতা? এখানে একটু খেয়াল করেন প্লিজ। আপনি যখন এখানে অনুপাত লেখার সময়, এদিকে তাকান প্লিজ, এখানে অনুপাত লেখার সময় মনে করেন যে আপনি ত্রিভুজ এ বি সি
ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ লিখলেন, হ্যাঁ, আর এই বাহুর অনুপাত লেখার সময় আপনি ইএফ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার লিখলেন, ব্যাস অঙ্ক শেষ। উপরে আপনি এদিকে তাকান, যখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু অনুরূপ বাহু দুইটার অনুপাত, এটাও কিন্তু অনুরূপ বাহু দুইটার অনুপাত হয়েছে, কিন্তু উল্টা হয়েছে। এখানে এই ক্ষেত্রফলে আপনি এখানে উপরে কোন বাহু রাখছেন, এবিসি, তাহলে এখানে অনুপাতে এবিসি বাহুর ওই বাহুটাকে উপরে রাখতে হবে। এবিসি বাহুর বাহু কি এই ইএফ নাকি বিসি? বিসি, তাই এই বিসি কে উপরে রাখতে হবে। মানে এখানে যে ত্রিভুজটাকে উপরে লিখবেন, এখানে বাহুর ক্ষেত্রে ওই ত্রিভুজের বাহুটাকে উপরে রাখতে হবে। এই ভুলটা কিন্তু অনেকেই করে বসে, হ্যাঁ, অনেকেই করে বসে। অঙ্ক শেষ। এখানে উপরে যে ত্রিভুজ লিখবেন, এখানে বাহুর জায়গাও সেই ত্রিভুজের বাহুটা উপরে লিখবেন, ব্যাস। এখানে নিচে লিখছেন ডিইএফ ত্রিভুজ, তাহলে ডিইএফ এর বাহু কোনটা? এই যে ডিইএফ এর বাহু হচ্ছে এই যে ইএফ, এই ইএফটাকে নিচে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা এই থিওরিও বুঝছেন। আচ্ছা, আমরা এখন আর একটা থিওরি লিখবো, থিওরি 3, তারপর আমরা অঙ্ক সলভ করব। হ্যাঁ, থিওরি 3, একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণ অপর একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণের সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। আচ্ছা, একটি সমকোণী, এখানে কিন্তু মানে যে কোনো ত্রিভুজ নিয়ে কথা বলছি না, দুইটা সমকোণী ত্রিভুজ কিভাবে সদৃশ হয় তার শর্ত, দুইটা সমকোণী ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের এখানে ত্রিভুজের কথাটা ভুল, মিসিং গেছে। একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপর একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণের সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। তাহলে এখানে আমি দুইটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এই একটা ত্রিভুজ সমকোণী, এই কোণটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90, এটা তো আমরা জানি, তাই না? এবং আপনারা জানেন যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে তারা সূক্ষ্মকোণ, তাই কিনা? তাহলে আমি এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। এই যে এটা হচ্ছে ডিইএফ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা এবং এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই দুইটা ত্রিভুজ মানে সদৃশ হবে। তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ হবে শিওর। এখন বলতে পারেন যে ভাই সদৃশ হতে হলে তো এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান হতে হবে, তাহলে সদৃশ। হ্যাঁ, সত্য কথা। একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর একটা ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হয় তাহলে ওরা সদৃশ। কিন্তু এখানে একটা কোণের মান সমান হলে কি করে সদৃশ হচ্ছে? ভাইয়া, সমকোণী ত্রিভুজের একটা কোণ যে 90 ডিগ্রি, এটা তো সমান হয়েই আছে। খেয়াল করেন প্লিজ, সমকোণী ত্রিভুজের এই যে এটা 90, এই দুইটা তো সমান হয়েই আছে, তাই না? তার মানে এই দুইটা সমান হয়ে আছে। তার মানে এই বি কোণের অনুরূপ হচ্ছে ই কোণ, বুঝছেন? এই বি কোণের অনুরূপ কোণ হচ্ছে ই কোণ। এটা বলা নাই, বুঝে নিতে হবে। সমকোণী ত্রিভুজের দুইটা কোণ তো সমান হয়েই আছে। আর যে দুইটা সূক্ষ্মকোণ আছে তাদের মধ্যে একজন সমান হবে, বলে দিছি। একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণ
অপর একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণের সমান, তাহলে এই সূক্ষ্মকোণ আর এই সূক্ষ্মকোণ সমান, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টিতে 180, তাহলে এইটা 90, এইটা যদি এই দুইজন যদি সমান হয় এই দুজনের, তাহলে এ তো সমান হতেই হবে। এটা 90, এটা যদি 30 হয় তাহলে এটা 60, এটা তো 60 হতেই হবে। 180 না, মোট 180 না, তাহলে এইটা 90, তাহলে যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা 30 হলে এটা তো 30 হবে, তাহলে এটা কত হবে? 60ই হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নেই। তার মানে সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ সমান হলে, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সূক্ষ্মকোণ আর একটা সূক্ষ্মকোণের সমান হলে অন্যটা এমনিই সমান হয়ে যাবে, ওটা বলার দরকার নাই। আমার কথা কি বুঝছেন? অন্যটা এমনিতেই কি হবে? সমান হয়ে যাবে। বুঝছেন আমার কথাটা? সমকোণী ত্রিভুজের কেবল একটা সূক্ষ্মকোণ সমান হলেই ত্রিভুজ দুইটা মানে সদৃশ। কারণ একটা সূক্ষ্মকোণ সমান হওয়া মানে অন্য দুইটা এমনি সমান হওয়া, অন্য দুইটার মধ্যে একটা তো 90 সমান হয়েই আছে, আর দুইটা সূক্ষ্মকোণ মিলে 90, তাহলে এইটা যদি 30 হয় তাহলে এটা 60 হবে, এটা যদি 40 হয়, এটা যদি 40 হয় তাহলে এটা 40 হলে এটা 50, এটা 40 হলে এটা 50 হবে, মানে অন্য সূক্ষ্মকোণটা সমান হয়েই যাবে, এটা সমান করার দরকার নেই। এই জন্য বলছে সমকোণী ত্রিভুজের সদৃশ্যতার ব্যাপারটা হচ্ছে খালি একটা সূক্ষ্মকোণ সমান হলেই হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আমরা গাণিতিক সমস্যা বইয়ের গুলো সলভ করার আগে আমি আপনাদের কিছু লিখে দিচ্ছি, এইগুলো একটু সলভ করবো আগে। দেখেন, হ্যাঁ, গাণিতিক সমস্যা 1, এগুলো বইয়ে নাই, একটু লিখে নেবেন প্লিজ, কাইন্ডলি একটু লিখে নেবেন। 1 নাম্বার গাণিতিক সমস্যা, এবিসি ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আলফা, এগুলা বিলে দেওয়া থাকবে, এই কোণটার নাম বিটা, ওরা দিয়েই দিছে, হ্যাঁ, এই কোণটার নাম গামা। ওকে, আচ্ছা, ডিইএফ, এই কোণটার নাম আলফা, এই কোণটার নাম বিটা, এই কোণটার নাম গামা। ওকে, আর এইটা দিচ্ছে হচ্ছে এক্স, আর এটা দিচ্ছে হচ্ছে 6। আচ্ছা, এটা হচ্ছে চিত্র দেওয়া থাকবে, হ্যাঁ। তারপরে বলছে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি সি, আচ্ছা, ত্রিভুজ এ বি সি ও ডিইএফ সদৃশ। এই যে এখানে বলাই থাকবে সদৃশ, কথাটা বলে দিয়েছে, প্রশ্নে বলা আছে সদৃশ। তারপর বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 18 স্কয়ার সেন্টিমিটার, 18 স্কয়ার সেন্টিমিটার, এবং ডিইএফ এর ক্ষেত্রফল 32 স্কয়ার সেন্টিমিটার হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? দেখেন, এইখানে আপনাকে বুঝতে হবে, যেহেতু বলে দিচ্ছে ত্রিভুজ দুইটা সদৃশ, তার মানে আপনি বুঝতে পারছেন ত্রিভুজের ওই মানে অনুপাত, এখানে তো সদৃশ ত্রিভুজ মানে অনুপাত, সদৃশ ত্রিভুজ মানে অনুপাত নিয়ে কাজ করতে হবে। ওই যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান। তার মানে এখানে সদৃশ কথাটা দেখে বুঝতে হবে এখানে আমাকে অনুপাত নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু এখানে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখেন দেওয়া আছে ক্ষেত্রফল, তার মানে আমাকে ওই যে ক্ষেত্রফলের 2 নাম্বার যে সূত্র, ওই ক্ষেত্রফলের অনুপাত দিয়ে কাজটা করতে হবে, বুঝতে হবে কিন্তু। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আবার ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর মান দেওয়া আছে আর এই বাহুর মান দেওয়া আছে হচ্ছে এক্স। তাহলে আমরা কি পড়ছি? দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুরূপ বাহু দুইটার অনুপাতের সমান, মনে আছে কিনা বলেন? তাহলে আমরা এখানে এদিকে তাকান, এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল, এই ডেল দ্বারা ত্রিভুজ ক্ষেত্রফল বোঝায় ডিইএফ, এই যে ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত কেমন হবে? এই দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা অনুরূপ বাহুর অনুপাতের সমান। এখন প্রশ্ন হলো
এই ত্রিভুজের কোন বাহুর অনুরূপ কি করে বুঝবো? আর যে কোনো দুই বাহু ইচ্ছা করে নিলেই হবে কিনা? হবে না। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 6 যে মানটা দেওয়া আছে, এই 6 হচ্ছে এই গামা কোণের বিপরীত বাহু। এখানে যে x দেওয়া আছে, এই যে x এর মানটা বের করতে বলছে, এই যে x এর মান, সেই x হলো এই বাহুর মান, আর এই xটা হচ্ছে এই গামা কোণের বিপরীত বাহু। তাহলে এখানে গামা কোণের বিপরীত বাহু হচ্ছে 6, এখানে গামা কোণের বিপরীত বাহু x। তার মানে বুঝে নিতে হবে এই 6 আর এই x, এই দুইটা হলো অনুরূপ বাহু। এখন অনেকে বলবে যে ভাই আপনি কেন এই গামা কোণের বিপরীত বাহুই নিচ্ছেন? আমাকে যে x এর মান বের করতে হবে, এই x টা কোন কোণের বিপরীতে আছে? গামা কোণের। তার মানে আমাকে গামা কোণের বিপরীত বাহু নিয়ে কাজ করতে হবে। আপনি যদি এই বিটা কোণের বিপরীত বাহু নেন, এই বাহুর মানই তো দেওয়া নাই, তা নিয়ে লাভ কি? এই আলফা কোণের বিপরীত বাহু যদি এইটা নেন, তাই এই বাহুর মানই তো দেওয়া নাই, তা নিয়ে কি করবেন আপনি? তাই তো? তাহলে এই x কোন কোণের বিপরীতে? গামা কোণের। তার মানে আমাকে এখানেও গামা কোণের বিপরীত বাহুটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি পড়ছি? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে এই ত্রিভুজের অনুরূপ যে কোনো দুই বাহুর বর্গের অনুপাতের সমান। তার মানে আমাকে এখন এদিকে তাকান, উপরে কোন ত্রিভুজ দিচ্ছেন এদিকে তাকান, ভুল যেন না হয়। উপরে দিচ্ছেন এবিসি, তার মানে অনুরূপ বাহুর বর্গ এখানে লিখতে গেলে এই এবিসি ত্রিভুজের বাহুটাকে উপরে লিখতে হবে। তাহলে গামা কোণের বিপরীত বাহু এই এবি স্কোয়ার যাবে উপরে, আর ডিএফ এর ক্ষেত্রে গামা কোণের বিপরীত বাহু এই যে ডিএফ, এটা যাবে হচ্ছে নিচে, তার উপর স্কোয়ার। বুঝছেন? এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 18, এই যেটা, আর এটার ক্ষেত্রফল দেওয়া আছে 32, ওই যে ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, আর ডিএফ এর মান বের করতে হবে। এই ডিএফ এর মান দেওয়া আছে x, তাহলে ডিএফ এর মানে x মানে x স্কোয়ার। বুঝছেন? আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে দিলে 18x স্কোয়ার, 18 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার ইন্টু 32। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 6 স্কোয়ার মানে 36 ইন্টু হচ্ছে 32, এই 18 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই 18 দিয়ে 36 এর মধ্যে দুইবার, এই 2 আর 32 গুণ করলে 64, তার মানে ইকুয়াল টু 64। অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এক্স স্কোয়ার যদি 64 হয়, তাহলে এক্স ইকুয়াল টু রুট 64, আর রুট 64 মানে হচ্ছে 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। বুঝতে পারছেন? খুবই সিম্পল, একেবারেই সিম্পল, খালি এই সূত্রগুলো সাজাতে হবে ঠিক মতো। 1 আর 2 নাম্বার থিওরি, মানে 1 আর 2 নাম্বার সূত্র কি? সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এইটা, আর সদৃশ ত্রিভুজের যে কোনো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এই দুইটা সূত্র বুঝলেই হবে, মানে ত্রিভুজের সাদৃশ্যতা থেকে এর মধ্যেই প্রশ্ন আসে সাধারণত। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আচ্ছা, সবাই পারছেন মানে ঠিক আছে। এবার 2 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নটা দেখেন। 2 নাম্বার প্রশ্নে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, আর এই কোণটা সমকোণ। হ্যাঁ, এটা হচ্ছে XYZ ত্রিভুজ, XYZ ত্রিভুজ, এই কোণটা সমকোণ। ওকে, আর এটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার বলছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও XYZ সদৃশ হলে XYZ এর ক্ষেত্রফল কত? XYZ এর ক্ষেত্রফল কত? XYZ এর ক্ষেত্রফল কত? দেখেন, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল।
তাহলে এখানে ছোট বাহু, এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ তাই না? ছোট দুই বাহু মানে হচ্ছে এই বাহু আর এই বাহু। এখন এই বাহুর মানও দেওয়া নাই, এই বাহুর মানও দেওয়া নাই, দেওয়া আছে অতিভুজের মান। এখন অতিভুজের মান 25, মানে 25 কোন অনুপাতের মধ্যে পড়ছে? 3:4:5, তাই না? এইটাকে, এই 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 25 হয়। তার মানে বুঝতে হবে এই অনুপাতকে 5 দিয়ে গুণ করে এই ত্রিভুজটা পাওয়া গেছে। তাহলে 3×5 = 15, এটা বাহু হচ্ছে 15, আর 4×5 = 20, এই বাহু হচ্ছে 20। এখন আমি এটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। হাফ ইন্টু ছোট দুই বাহু মানে 15 ইন্টু আর একটা হচ্ছে 20, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 10 বার, 10×15 হচ্ছে 150, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 150। বুঝছেন এটার ক্ষেত্রফল কত? 150। এইভাবে করা যায়, করা যাবে। কিন্তু সমস্যা হলো এই বাহু 25 হলে এই যে 15 আর 20 হবে, মানে এই অনুপাত থেকে আসছে, এটা আমি শিওরলি বলতে পারছি না। এই অঙ্কটা মিলছে, এই অঙ্কটা মিলবে, হ্যাঁ, এই অঙ্কটার উত্তর 150। কিন্তু যেহেতু এটা সদৃশ ত্রিভুজ থেকে আসছে, তাহলে আমাদের মাথায় আসবে ওই সদৃশ ত্রিভুজের অনুপাত থেকে করা যাবে। এখন সদৃশ ত্রিভুজ, এদিকে তাকান, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত তো সমান হয়। হ্যাঁ, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। তাহলে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণ, তাই না? 90 না? তাহলে এই কোণের বিপরীত বাহু মানে এইটা, আর এই কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এইটা। এগুলো 15-20, এগুলো থাকবে না, থাকবে না, এগুলো আমি দেখাচ্ছিলাম। এখন সমস্যা হলো এই বাহুর মান দেওয়া আছে কিন্তু এই বাহুর মান দেওয়া নাই। সমস্যা নাই, এই বাহুর মানটা আমরা বের করতে পারবো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এই 6 আর 8 থেকে এটা বের হয়ে যাবে 10, যাবে না? যাবে। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এই যে AC² = 6² + 8², তার মানে AC = √36 আর 64 হচ্ছে 100, √100 মানে হচ্ছে 10, অর্থাৎ এসির মান হচ্ছে 10, অর্থাৎ এই বাহুটা 10। এখন ব্যাপারটা হচ্ছে আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এদিকে তাকান, এখন যেহেতু সদৃশ ত্রিভুজ বলছে, তাহলে আর ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমাকে তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নিয়ে কাজ করতে হবে, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তার মানে ত্রিভুজ ক্ষেত্রফল XYZ, তাকান, ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল ABC = কি হবে? ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত হবে এই দুইটার যে কোনো দুই অনুরূপ বাহুর কি অনুপাত, বর্গের অনুপাতের সমান। এখন প্রশ্ন হচ্ছে আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কোন দুই অনুরূপ বাহু এখানে নিব? আমি কিন্তু এই বাহুর সাথে এখানে, আচ্ছা এই বাহুর সাথে এই বাহু কিন্তু নিতে পারবো না, কেন? কারণ এই বাহুর অনুরূপ বাহু এখানে যে মানে এই বাহুর মানও দেওয়া নাই, এই বাহুর মানও দেওয়া নাই, তাহলে এই বাহুর সাথে আমি নিয়ে লাভ কি? এই বাহুর মান দেওয়া আছে 6, কিন্তু এই বাহুর অনুরূপ যে বাহুটা এখানে আছে সেই বাহুর মান দেওয়া নাই, তার মানে এই বাহুর অনুপাত নিয়েও কাজ হচ্ছে না। তাহলে এই ত্রিভুজে এখানে অতিভুজের মান দেওয়া ছিল, তাই আমরা এখানে এই অতিভুজের মান নিচ্ছি, অর্থাৎ এই 90, এটা 90 ডিগ্রি না, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, এই দুজন হচ্ছে অনুরূপ বাহু। এখন এইটার মানও দেওয়া আছে, এইটার মানও দেওয়া আছে, তাই এই দুইটা নিয়ে কাজ করতে হবে। এখন ত্রিভুজ লেখার সময়, ক্ষেত্রফল লেখার সময় উপরে লিখছেন XYZ, তাহলে এখানেও আপনাকে এই XYZ এর যে বাহু এই যে 25, এই 25 উপরে লিখতে হবে, 25² একবারে। আর ABC ত্রিভুজ এখানে এটা হচ্ছে 10² বুঝতে পারছেন কি? এই XYZ এর ক্ষেত্রফল বের করতে হবে, এটা রেখে দেন। এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু দেওয়া নাই, ABC ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া নাই, আর এটা তো সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, মানে 6 ইন্টু হচ্ছে ছোট দুই বাহু একটা 8 = 25² হচ্ছে 625, আর 10² কত? 100। যেহেতু এটা বের করবেন, আচ্ছা এটা দিয়ে এটা যাবে 4 বার, 4 6 24, এটা বের করবেন। তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্রফল দেখেন, ত্রিভুজ ক্ষেত্রফল XYZ = ওই পাশে আছে উপরে 625, নিচে 100, আর এই 4 6 24, এই 24 ওই পাশে উপরে যে গুণ হবে। এবার দেখেন 25 দিয়ে কাটেন, 4 25 100, 25 25 625, এই 4 দিয়ে যাবে 6 বার, 6 25 150। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল XYZ
ইজ ইকুয়াল টু 150, এভাবে হবে। আপনারা কি বুঝছেন এবার? এখন যেহেতু আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে আর এখানে ত্রিভুজ দুইটা সদৃশ কথাটা উল্লেখ করে দিছে, তার মানে বুঝতে পারতেছি ক্ষেত্রফলের অনুপাতের সাথে যে কোনো দুইটা বাহুর অনুরূপ বাহুর অনুপাত নিয়ে কাজ করতে হবে। এখন অনেকে আমাকে বলবে যে ভাই এখানে তো এই 10 দেওয়া ছিল না, এই 10 কিন্তু দেওয়া ছিল না, তাহলে আপনি এই 10 ছাড়া কি হতো না? না, কারণ আমাকে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন এই ত্রিভুজের বাহু দেওয়া আছে, এইটা অতিভুজের মানটা দেওয়া আছে, তাহলে এই বাহুর অনুরূপ যে বাহু সেই বাহু ছাড়া তো কাজ হবে না, কারণ এই ত্রিভুজের তো অন্য দুই বাহুর মানই দেওয়া নাই। তার আমি ইচ্ছা করলেই এখানে যে কোনো এই ত্রিভুজের যেহেতু শুধু অতিভুজের মান দেওয়া আছে, তাই অতিভুজের অনুরূপ যে বাহু সেই বাহু নিয়ে কাজটাই করতে হবে, কারণ অন্য দুই বাহুর মানই তো দেওয়া নাই। বুঝছেন কি আমার কথাটা? অনেকে বলে যে ভাই এখানে যে 6 আর 8 দেওয়া ছিল, এই বাহু নিয়ে কাজ করলে হতো না। এই বাহু নিয়ে কাজ করবেন কিভাবে? এই বাহুর যে অনুরূপ বাহু এখানে সেটার মানই তো দেওয়া নেই। এই দুই বাহু দেওয়া আছে মূলত এই অতিভুজের মানটা বের করার জন্য। ওকে, নেক্সট যায় তো লাভ নেই, এখানে তো নাই। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন দেখেন, 3 নাম্বার। গাণিতিক সমস্যা 3। চার সেন্টিমিটার, হ্যাঁ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি ওই কোণের মানটা, আর এই কোণের মানটা 70 ডিগ্রি দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। হ্যাঁ, বলছে চিত্রে সি এর দৈর্ঘ্য কত? চিত্রে সিই এর দৈর্ঘ্য কত? এটা দেওয়া নাই, আমি আবার বলছি পেজে মানে বইয়ে এই প্রশ্নগুলো দেওয়া নাই। হ্যাঁ, একটু তুলে নিতে হবে। দেখেন এখানে কিন্তু কোশ্চেনে বলা নাই যে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, দেখছেন এখানে কিন্তু দুইটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ আর সিইডি একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সদৃশ এই কথাটা উল্লেখ নাই। বুঝে নিতে হবে এই ত্রিভুজ দুইটা সদৃশ কি করে। এই কোণের মান 70, এই কোণের মান 70, তাই কি না? কিন্তু সদৃশ হতে হলে তো 3 কোণই সমান হতে হয়। তার মধ্যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান। দেখেন এই কোণটা কিন্তু এই ত্রিভুজের কোণ, আর এই কোণটা কিন্তু এই ত্রিভুজের কোণ। এই কোণ আর এই কোণ কিন্তু সমান। তার মানে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। তাহলে 2 কোণ সমান হয়ে গেছে। 2 কোণ সমান হলে 3 নাম্বার কোণ সমান হবেই। 2 কোণ সমান হলে এই যে 3 নাম্বার যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা এরা সমান হবেই, মাস্ট। কেমনে? মনে করেন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই কোণের মান যদি 50 হয়, এই কোণের মান যদি 60 হয়, মনে করেন 80 হয়, 50 আর 80 কত? 130। 130 হলে আবার এই কোণের মান যদি 50 হয়, এই কোণের মান যদি 80 হয়, 2 কোণ, এই ত্রিভুজের 2 কোণ আর এই ত্রিভুজের 2 কোণ সমান, তাহলে তৃতীয় কোণ তো সমান হতেই হবে। 3 কোণের সমষ্টি 180 না? তাই আমার কথা কি বুঝছেন? একটা ত্রিভুজের 2 কোণ আর একটা ত্রিভুজের 2 কোণ সমান হয়ে গেছে। তাহলে 3 নাম্বার কোণ সমান না বলা থাকলেও বুঝে নিতে হবে এটা সমান, তাই না? কারণ 50 আর 80 কত? 130। 3 কোণের সমষ্টি 180 হলে 180 থেকে 130 বাদ দিলে কত হয়? 50। তার মানে এটা 50, তাহলে এটাও 50, কারণ এখানেও তো 50 আর 30, 50 আর 80 130 হয়ে আছে। তাহলে কোন ত্রিভুজের 2 কোণ যদি আর একটা ত্রিভুজের 2 কোণের সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজের 3 নাম্বার কোণটা অবশ্যই সমান হবে। তার মানে এই ত্রিভুজের 3 কোণ, এই ত্রিভুজের 3 কোণ সমান হয়ে গেল, সুতরাং এরা সদৃশ। এই কোশ্চেনে বলা নাই সদৃশ। আচ্ছা,
তাহলে 70° কি কোণ বি না, কোণ বি না, আর এখানে কি কোণ ই, তার মানে কোণ ই আর কোণ বি হচ্ছে অনুরূপ, বুঝছেন? আর কোণ সি, এবিসি কোণেরও কোণ সি, আবার ডিইসি এ কোণেরও সি, তার মানে এই সি কোণটা কিন্তু কমন এই ত্রিভুজেরও এই ত্রিভুজেরও, তার মানে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ সি, মানে এই ত্রিভুজের সি কোণ এই ত্রিভুজের সি কোণ অনুরূপ। আর এই ত্রিভুজের এ কোণ আর এই ত্রিভুজের ডি কোণ এরা সমান না, মানে বলা নাই যে সমান, কিন্তু বুঝে নিতে হবে সমান, কারণ এইটা এটা সমান, এইটা এটা সমান, তাহলে এইটা এটা সমান হবে, বুঝছেন? তার মানে কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, তার মানে ত্রিভুজটা সদৃশ, এই কথাটা আপনাকে উল্লেখ করতে হবে। ত্রিভুজটা সদৃশ, এখন চাইছে কি বলেন? ত্রিভুজটা সদৃশ, যেখানে কিন্তু দেওয়া ছিল না যে সদৃশ, বুঝে নিতে হবে। হ্যাঁ, এখন আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? সি এর দৈর্ঘ্য। সি কোনটা? সি কোনটা? এই যে এই দৈর্ঘ্যটা চাইছে, এই যে এটা 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 আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এই সি এর দৈর্ঘ্য চাইছে। এখন আমাকে বলেন, আপনি যদি এই সি এর দৈর্ঘ্য বের করতে চান, এদিকে তাকান, তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ সদৃশ আমরা বুঝে গেছি, তাহলে আমাকে তো এখন ওই সাদৃশ্যতার সূত্রে যেতে হবে। তার মধ্যে এই বাহুর মান দিয়ে আছে 4, এই বাহুর মান দিয়ে আছে 2, এই বাহুর মান দিয়ে আছে 8। এখন আমাকে বলেন, যদি আপনি এই বাহুর মানটা বের করতে চান, তাহলে আমরা কি জানি, দুইটা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এই বাহুর মান যদি বের করতে চান, তাহলে এই বাহুটাকে আমাকে অনুপাতের মধ্যে নিয়ে আসতেই হবে, মাস্ট আসতেই হবে। এখন তাহলে এই বাহু কোন কোণের বিপরীতে আছে? এই বাহু আছে ডি কোণের বিপরীতে। তার মানে ডি কোণের বিপরীতে আছে যেহেতু এই বাহু, তাহলে ডি কোণের অনুরূপ কোণ কোনটা? এ। তার মানে আপনাকে এই বাহুটাকে নিতে হলে ডি কোণের অনুরূপ কোণ, তারপরে ডি কোণের অনুরূপ হচ্ছে এ, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এইটাই, যে এই বিসি এর অনুরূপ হচ্ছে এই সি, অর্থাৎ আমাকে এই দুই বাহুর অনুপাতের সাথে অন্য যে কোনো দুইটা নিতে হবে, বুঝছেন? তাইলে আমরা এই ডি কোণের বিপরীত বাহু মানে সি এটা বের করব, আর এই সি এর অনুরূপ বাহু হচ্ছে এই ডি কোণ আর এ কোণ যেহেতু অনুরূপ, তাহলে ডি কোণের বিপরীত বাহু এটা, আর এ কোণের বিপরীত বাহু যেটা বিসি। এটা কেমন হবে? অন্য দুইটা অনুরূপ বাহুর সমান। এখন অন্য কোণ দুইটা নিব, যে দুইটার মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে হচ্ছে 4, এই মান দেওয়া আছে 8। এখন দেখতে হবে এর অনুরূপ কিনা। এই 4 আছে কার বিপরীতে? 70° বিপরীতে। এই 8 আছে কার বিপরীতে? 70° বিপরীতে। বুঝতে পারতেছেন? দেখছেন মিলে গেছে। তাহলে এই 70 আর 70 সমান, তার মানে এই 70 এর বিপরীতে আছে 4, এই 70 এর বিপরীতে আছে 8, তার মানে এই 4 আর 8 হচ্ছে অনুরূপ। এখন উপরে কোনটা লিখবেন, এই 4 লিখবেন না 8 লিখবেন, সেটা ডিপেন্ড করছে এখানে আপনি উপরে কোন বাহু লিখছেন। এখানে লিখছেন সি, সি কোন ত্রিভুজের অংশ? এই বড় ত্রিভুজের অংশ। তার মানে এখানে অনুপাত লেখার সময় আপনাকে এই বড় ত্রিভুজের বাহুটাকে আগে নিতে হবে, মানে এই যে এইটা, অর্থাৎ ডিসি, এই যে ডিসি ডিসি। আর এই 70° বিপরীতে আছে ডিসি, এখানে 70° বিপরীতে আছে হচ্ছে এসি, তাহলে নিচে হচ্ছে এসি, বুঝছেন? এখন এই সি এর মান বের করতে হবে, রেখে দেন। এই বিসির মান দিয়ে আছে 2 ইজ ইকুয়াল টু ডিসির মান কত দিয়ে আছে? ডিসির মান হচ্ছে 8, আর এখানে দিয়ে আছে হচ্ছে 4। তাহলে সি ইকুয়াল টু এইটা দিয়ে এটা যাবে 2 বার, এই 2 2 গুণ করলে আর 2 2 গুণে 4, তাহলে উত্তর হচ্ছে 4 সেন্টিমিটার। বুঝতে পারছেন কি আপনারা? এটা কি বুঝলেন? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো ভাইয়ারা। আমি একটু পানির বিরতি দিলাম। আপনাকে আগে অনুরূপ বাহু বুঝতে হবে, নাহলে হবে না। আপনি আগে বোঝেন, সি বের করতে হবে, তাহলে সি কে রাখতেই হবে। তো সি কে যদি রাখতেই হয়, তাহলে সি কোন ত্রিভুজের মধ্যে কোন কোণের অপোজিটে আছে? সি আছে এই কোণের অপোজিটে, তার মানে এই কোণের অনুরূপ কোণকে আমার সাথে রাখতে হবে। এই কোণের অনুরূপ কোণ তো এইটা, অর্থাৎ এই কোণ আর এই কোণের বিপরীত বাহু দুইটাকে আমার রাখতে হবে, তার সাথে অন্য আর একটা অনুপাত নিতে হবে। অন্য কোন অনুপাত নিব? যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে অনুপাত নিব। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই রাখবো আমরা। এই ত্রিভুজের সাদৃশ্যতা রিলেটেড আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সলভ করবো। আরো 3টা থিওরি আছে, 3টা না, আমি 2টা দেখাবো। আরো 2টা থিওরি এবং আরো হয়তো 8-10টা অঙ্ক আছে, এগুলো সলভ করে আমরা কালকে পড়বো হচ্ছে কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, মানে হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। এটা হচ্ছে সাদৃশ্যতা পড়লাম, আমরা কালকে দেখবো ত্রিভুজের সর্বসমতা। যদি পারেন ত্রিভুজের সর্বসমতা একটু পড়ে আসেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। একটু বলে নিচ্ছি, শনিবার তো আমরা বন্ধ রাখি, তাই না? কিন্তু কালকে আমরা নিব ক্লাসটা, যেহেতু সাদৃশ্যতা শেষ হলো না,
তাহলে সাদৃশ্যতা রিলেটেড বাকি অংশটুকু পড়াই দিব, নাহলে এক সপ্তাহ পরে এমনি ভুলে যাবেন। আর ত্রিভুজের সর্বসমতা পড়ায় ত্রিভুজ ক্লোজড করে দিব, তারপর আমরা চতুর্ভুজে চলে যাব। তো আজকের মতো এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। হ্যাঁ, কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ।